একদিকে লৌকিক, আরেকদিকে অলৌকিক। এই লৌকিক এবং অলৌকিকের দ্বন্দ্ব এই সারা পৃথিবী ধরে যুক্তিবাদী মানুষ কিংবা ভক্ত মানুষ এই দুজনের মধ্যে হয়ে চলেছে প্রতিনিয়ত হাজার হাজার বছর ধরে। সাধক অলৌকিক রহস্য ইউটিউব চ্যানেলে প্রিয় দর্শক, আপনারা প্রতিনিয়ত এই বিশ্বাস অবিশ্বাসের দ্বন্দ্বের মধ্যে থাকেন। দ্বন্দ্বের মধ্যে থাকি আমরা, আমাদের এই ঘটনাগুলি। আপনারা এর আগে 463 এবং 464 নম্বর এপিসোডে সোদপুরের বাসিন্দা মাননীয়া শ্রীমতী চন্দনা চ্যাটার্জির অলৌকিক ঘটনাগুলি শুনেছিলেন। তার মধ্যে ছিল কৃষ্ণকলি মায়ের ঘটনা। যারা আপনারা সেই ঘটনা শোনেননি তারা অবশ্যই কিন্তু ঘটনাগুলো শুনে নেবেন। এই প্রসঙ্গে বলে রাখি, আপনারা যারা আপনাদের জীবনের দৈব অলৌকিক ঘটনা এই চ্যানেলে এসে শোনাতে চান তারা 9875585972 এই হোয়াটসঅ্যাপ নম্বরে আপনার কাহিনী ভয়েস করে পাঠিয়ে দিন। যদি আমাদের ক্ষেত্রে প্রচারযোগ্য মনে হয় তাহলে আপনাকে ডেকে নেওয়া হবে। তখন সাধক অলৌকিক রহস্য ইউটিউব চ্যানেলের স্টুডিওতে বসে আপনি বলবেন আপনার দৈব অলৌকিক ঘটনা, আর সেই ঘটনা শুনবে এই সারা বিশ্বের আধ্যাত্মিক বাঙালি। আজকে আপনাদের সামনে আমি যাকে নিয়ে এসেছি সেই 463 এবং 464 নম্বর এপিসোডে মাননীয়া চন্দনাদি আজ আমাদের মধ্যে এসেছেন। চন্দনাদি, আপনাকে সাধক অলৌকিক রহস্য ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি সাদর শুভেচ্ছা জানাই, সাদর নিমন্ত্রণ জানাই। কেমন আছেন নমস্কার, বলুন? নমস্কার। আমি ভালোই আছি। আর আপনাকে আমি এই এপিসোডে আরো কিছু ঘটনা বলতে চাই, যেটা শুনলে মানে সত্যি অবিশ্বাস্য মনে হয়, কিন্তু গল্প হলেও এটা সত্যি ঘটনা। এটা হচ্ছে ব্যাপার। এই গল্প হলো সত্যি, সেই সিনেমার কথা আমাদের মনে পড়ে যাচ্ছে। আসলে গল্প হলো সত্যি এমন ঘটনা যারা বিশ্বাস করেন তাদের কাছে সত্যি হয়, সেটা কিন্তু গল্প থাকে না। কিন্তু যারা বিশ্বাস অবিশ্বাসের দ্বন্দ্বের মাঝখানে থাকেন তাদের কাছে গল্পটা গল্পই থেকে যায়, সত্যিতে সেটা কখনো পরিণত হয় না। কিন্তু সেটা নিয়ে আমাদের পড়ে থাকলে চলে না। মানুষের জীবনের দৈব অলৌকিক ঘটনা, সেটা লৌকিক হোক অলৌকিক হোক, তার দ্বন্দ্ব চলছে। এবং সেটা যেমন ঈশ্বর তত্ত্ব নিয়ে আমরা আলোচনা করি, তেমনি ভৌতিক তত্ত্ব নিয়ে আলোচনা করি। আজকে ঈশ্বর তত্ত্বের পাশাপাশি ভৌতিক তত্ত্ব নিয়ে এই প্রসঙ্গে আমরা আলোচনা করব, যেটা আধ্যাত্মিক পর্যায়ের একটা বৃহৎ পরিসরের মধ্যে পড়ে বলে আমার মনে হয়। চন্দ্রনদী, আজকে আপনার প্রথম ঘটনা শুরু করবেন সেই জিনের ঘটনাটা দিয়ে যদি শুরু করেন। হ্যাঁ, জিনের ঘটনাটা একটা অদ্ভুত আশ্চর্য। যে আমি তখন অফিসে চাকরি করি, তো চাকরি করি রোজই আমি সোদপুর টু ডালহাউসি করি। আর অনেকক্ষণ সময় লাগে, বাই বাস যেতাম আমি ভিড়ের এড়িয়ে। তা সেই সময় না আমি ফাঁকা থাকতাম না, আমি কোনো না কোনো বই পড়তাম। এরকমই কোনো একটা বই পড়তে পড়তে আমার কিছু একটু একটা মন্ত্রের লাইন মানে আমার চোখে পড়লো। হ্যাঁ, তা আশ্চর্যের ঘটনা হচ্ছে, আমার এই ঘটনাটি ঘটে যাওয়ার পর তারপরে কিন্তু ওই বইয়ের আর কোনো অস্তিত্বই পেলাম না। একদিনের জন্যই দেখেছিলাম। এবার আমার কৌতূহল বেশি, তাই আমি কি করেছি, কৌতূহলবশত দেখি তো এটা সত্যি কিনা, মানে ওই মন্ত্রটা আওড়ালে মানে এরকম জিন পরি ইত্যাদি মানে নানা রকমের একে আনা যায়। আমি তো এ যুগেরই মানুষ, তাই আমি ভাবলাম ধুর এরকম আবার হয় নাকি? এইটা ভেবে মানে নেহাতই কৌতূহলবশত আমি ওই মন্ত্রটা উচ্চারণ করতে থাকলাম। থাকলাম কি, ওটার নির্দেশ ছিল 10,000 বার করতে হবে। তা 10,000 বার একটা আসনে বসলে আমি পারবো না, আমার অত সময় হয় না, অফিস চাকরি করতাম। আর তারপরেও আমার ছোট ছোট বাচ্চা ছিল। আর তারপরে হচ্ছে সত্যি কথা বলতে কি, ওইটা 10,000 বার এক আসনে বসে জব করতে গেলে আমার পা পুরো মানে ধরে যাবে, এরকম একটা স্বাভাবিক। ব্যাপার। তা সেই জন্য আমি তো যেহেতু এটা কৌতুকবশত করেছি, সেই জন্য না আমি কি করতাম, যে কথা কম বলতাম তো, ওইটার জন্যই আমি বাই বাস যেতাম। বাসে বসে ওই মন্ত্রটা উচ্চারণ করতে করতে যেতাম। এমনকি ওইখানে ওই সময়টা আমি কোনো কথা বলবো না, তো মন্ত্রের আমি ছেদ করবো না। সেই জন্য আমি করতাম কি, একবারে যেটা ভাড়া, আমি তো লাস্ট আমি ডালহাউসিতে যেতাম। তা আমি ওই ডালহাউসিতে যতটা ভাড়া হয়, তো আমি একদম হাতে নিয়ে একদম মানে খুচরো মানে ওইটুকুনি কথাও বলবো না যে ও অতটা দিন, টিকিটটা দিন, 10 টাকা দিয়ে বলবো না 7 টাকা হবে, এরকম না, মানে যেটুকুনি ভাড়া সেটুকুনি একদম এক্সাক্ট হাতে দিয়ে বসতাম। কন্ডাক্টর আসতো, আমি শুধু হাতটা বাড়িয়ে দিতাম, টিকিটটা নিতাম, ব্যাস, কোনো কথা বলার প্রশ্ন নেই। এবার আমি মন্ত্রটা উচ্চারণ করতে করতে যাচ্ছি। এইভাবে আমি কখন পৌঁছে গেছি 10,000-এ আমি জানি না। ওই যাওয়ার সময় ১ ঘন্টা, আসার সময় ১ ঘন্টা, ওরকম বাসে বাসে যেতে যেতাম। তো তারপরে একদিন দেখলাম কি, একদিন ঘটনা হলো কি, আমি বসে বসে মানে ছেলেদের তখন খাওয়াচ্ছিলাম বোধহয়, বাচ্চাদের। আমি অনুভব করলাম
যে দোতলার জানলা পশ্চিমের জানলা ছিল ওটা। পশ্চিমের জানলাটা না মানে মনে হচ্ছে যেন মাটির নিচে থেকে দোতলা অবধি কেউ একজন দাঁড়িয়ে আছে, সশরীরে দাঁড়িয়ে আছে। কিংবা আরেকবার চোখ মেলে একদম ভুল দেখলাম, চোখ মেলতে দেখি আস্তে আস্তে মানে চেহারাটা চলে যাচ্ছে। আমি ভুল দেখেছি, কি না কি দেখেছি। পরপর পরপর ঘটনাটা ঘটতে লাগলো। আমি দেখি আমি বসলেই, ওখানে বসলেই আমি দেখি ওই সময়টায় এসে দাঁড়ায়, কিছুক্ষণ থাকে, তারপর আস্তে আস্তে চলে যায়। আমি এরকম ঘটনাটা দেখি। তো দেখে তারপরে এরকম দেখলাম, আমি কল্পনাও ভাবতে পারিনি যে ওটা জিন। কিন্তু একদিনকে বসে আছি, মানে বসে আছি মানে ওই ছেলেদেরই খাওয়াচ্ছিলাম, ছেলেদের করছিলাম, ঘুম পাড়াচ্ছিলাম। দেখে কি তাকিয়েই আছে, জানলা দিয়ে তাকিয়েই আছে। ও নড়েও না, চড়েও না। আমারই দেখে মানে আমার তখন একটু ভয় লেগে গেল। একটুখানি মানে হিমশীতল হচ্ছিল, চেয়ে আছে। তারপর দেখি আস্তে, 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 আস্তে ও চলে যাচ্ছে। এই ঘটনাটা আমি বলেছিলাম আমার মানে গুরুদেবকে বলেছিলাম। যে, "স্যার এরকম একটু দেখলাম, তাই এরকম একটা মন্ত্র পেলে?" "হ্যাঁ, কোথায় শুনতো?" "স্যার সেই বইটার আর সন্ধান আমি পাচ্ছি না।" আমি অনেক খোঁজ করলাম যে আরেকবার দেখি। কিন্তু আমি জানি সেই বইটা পেলাম না মানে পেলাম না। মানে আমার ঘর থেকে উধাও, উধাও একেবারে। পেলামই না। তা তখন বলছে, "কি বললে তুমি?" আমি কিছু বলিনি। আমি শুধু ইয়ে করছিলাম। আস্তে, আস্তে না আমার শরীরটা ভার হয়ে যেতে লাগলো। আমি তার ১ম দিকে তো খেয়াল করিনি, অতটা বুঝতে পারিনি। যখন বুঝলাম তখন আমার ভয় হতে লাগলো। কিরম কিছুই আমি করেননি কিন্তু। কিন্তু আমার কেমন যেন একটা ভয়, ভয় করছিল জানেন তো? আমি তুমি কি বলে ডেকে এনেছিলে কি করে? আমি এটা বলেছিলাম, আমার মাথায় আবার চিন্তা হচ্ছিল যে জিন-মিন এসব আনার মানে কিরম হবে না হবে। মানে বিষয়টা হলো আপনি ওই মানে জিন তত্ত্ব বা হুম, জিন এইটা যেমন অনেকে গাঁজাখুরি বলেন, গল্প হ্যাঁ, বলেন, অবাস্তব বলেন, অবৈজ্ঞানিক বলেন। আপনি সেই মোড় নিয়ে কিন্তু তার সন্ধান করেছেন। হ্যাঁ। কিন্তু সত্যি, সত্যি তিনি চলে এসেছেন। সত্যি, সত্যিই যে আসতে পারে আমি ধারণাই করতে পারি না। তারপরে আমি বললাম স্যারকে যে, "আমি যে এরকম বলেছি, আমি দেখতে চাই এই মন্ত্রের সার্থকতা।" এটা বলেই আমি কিন্তু মন্ত্র উচ্চারণ করতে "না, তুমি কি কিছু বলেছো?" "না।" বলে, "ভাগ্যিস তোমার মুখটা সে সময় বন্ধ ছিল। এরা মানে তুমি জিনকে যদি একবার কিছু মানে আদেশ করো, সেটা সে পালন করে সে আবার আরেকবারের আদেশের জন্য দাঁড়িয়ে থাকবে। এবং সেই সময় যদি তুমি তাকে আদেশ না দাও, অর্ডার না দাও, তোমার উপরে" আমি সেই যে শুনলাম তারপর থেকে মন্ত্র পড়া তো দূরের কথা, আমি আর মানে তো আমার বড় ছেলে এসব বিশ্বাস-টিশ্বাস করে না। স্বাভাবিক তার বাবার মতনই হয়েছে। সে বলছে যে, "এসব আমার হয় নাকি? যা বাজে কথা, আমি ছাদে যাবো।" মানে ছাদে যাওয়া আমাদের বারণ ছিল। মানে রাত্রি ১২ঃ০০ র পর। ও সেটাকেই পরখ করে যেরকমভাবে আমি পরখ করতে গিয়েছিলাম, সেরকমভাবেই ও পরখ করবে। "কোথায় গেলি মা?" "আমি তো ছিলাম, কই কিছু তো হলো না।" "এই আমি তো ছিলাম, আমি তো কিছু হলো না।" এরকম একটা হুম, হুম। ইয়াং বয়সের যা চাঞ্চল্য। তো একদিনকে উনি বললেন যে আসলেন এখানে, এসে বললেন যে, "তুমি যেও না। ১২টার পর আর যেও না। ভালো না জায়গাটা। তুমি এই সময়টা ভালো না বলতে তোমাদের বাড়িতে আমি আছি। আমি তোমাদের কোনো ক্ষতি আমি থাকতে কোনোদিন কেউ ক্ষতি করতে পারবে না। কিন্তু সবসময় তো আমি থাকবো না। আমি তো এদিক ওদিক ঘোরাফেরাও করি। আ সেই সময় যদি তুমি থাকো অনেক রকমের এসে যায়। আর উচ্চারণ করো না জিন। অনেক রকমের এসে যায়। কিন্তু এই পরোকার করতে যেও না।" তারপর থেকে অবশ্য আমার ছেলে করল না। মানে আর করত না এরকম। মানে বারণ শুনেছিলেন। হুম, বারণ শুনেছে। এই একটা ঘটনা গেল জিনের ঘটনা। মাসির বাড়িতে আমার মাসির ঘটনাটা বলি। আ বলছে যে আমার মধ্যে যে একটা দৃষ্টির অদৃশ্য শক্তি কাজ করছে। মানে দৃষ্টির বাইরে অদৃশ্য দেখা দিচ্ছে। কিরকমভাবে? আমি ভবানীপুরে আমার মাসি থাকতেন। সেখানে আমি গিয়েছি, যে প্রায়ই যেতাম। তো একদিনকে গেছি। তো যেরকম হাসি-খুশি গল্প-টল্প হয় সেই অফিস ফেরত গেছি। অ্যা অফিসটা পুরো করিনি। দুপুরবেলায় তখন ২টো ২.৫টে এরকম হবে। হয়তো উনি ঘুমিয়ে পড়েছেন তখন। তো আমি দরজাটা খুলে ঢুকলাম। ঢুকতেই দেখি উনি খাটে শুয়েছেন। পুরো একটা মৃত লোক শুয়ে আছে। মানে মৃতের মতন শুয়ে আছে। কিরকম মৃত? যেরকম মানে চোখটা মনে হচ্ছে কোটরগত, একটা দাঁত বেরিয়ে আছে, মুখটা পুরো একদম কালো হয়ে আছে। মানে এরকম একটা বীভৎস চেহারা দেখলাম। তো আমার না ভয় লেগে গেল। তো আমি না এরকম করে ঝুঁকে পড়ে দেখছি। হঠাৎ দেখি মাসি জেগে উঠল। যে, "কিরে তুই কখন এলি?" আমি, "এই তো এলাম।" আ তারপরে বলতে বলল যে, "কেমন আছিস?" এসব বলতে আমি দেখলাম মাসির মুখের ওই পেল ভাবটা আর নেই। পরিষ্কার যেরকম স্বাভাবিক হয় সেরকমই দেখলাম।
কিন্তু আমার কিন্তু ভিতরে গেঁথে গেছে ওই মুখটা, যে দৃশ্যটা আপনি যে আগে দৃশ্যটা দেখলেন। আমি আগে দেখলাম। বলছি, বাবা রে কি দেখলাম রে, আমি নিজের মনেই তোলপাড় করছি, কি দেখলাম এটা আমি। তারপরে আমি যাই হোক গল্প টল্প করে সুস্থ স্বাভাবিক মাসি, তাকে দেখে টেকে আমি চলে এলাম, বাড়িতে এলাম। বাড়িতে এসে মা করলাম, মা এই মাসি মানাকে ভালো দেখলাম না, মাসিকে ভালো দেখলাম না। কেন? যে কেন না, মানে মৃত্যুর ছাপ দেখলাম না। হ্যাঁ? কেন মৃত্যুর ছাপ কেন? যখন বর্ণনা করলাম এরকম এরকম দেখেছি। তা তার ঠিক ২ দিন বড়জোর হবে। মাথায় খবর আসলো মাসিবাড়ি থেকে যে আম মানা ভর্তি হয়ে গেছে নার্সিংহোমে। আমি বললাম, বাবা এই তো দেখলাম ভালো মানুষ দেখে এলাম। তা নার্সিংহোমে ভর্তি হয়ে গেছে। তা নার্সিংহোমে ভর্তি হয়ে গেছে তার ঠিক পরের দিনেই, পরের মানে ১.৫ বেলার মধ্যে, ১.৫ বেলার মধ্যেই উনি এক্সপায়ার করে গেলেন। একদম সচক্ষে দেখা। এটা একটা দেখলাম মৃত্যুর ছাপ। আর মোটামুটি মানে মৃত্যুর ছাপটা না আমি বুঝতে পারি, মনে হয়। বুঝতে পারি। আমার বাবা যখন গেলেন, আমার বাবার ৩ টে সারা জীবনে ৩ টে কঠিন রোগ হয়েছিল। একটা হচ্ছে রেটিনা ডিট্যাচমেন্ট, আরেকটা হচ্ছে হার্ট, যেটা নাকি বলেছিলাম যে মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছেন। হার্ট বড়, আরেকটা হচ্ছে অ্যাপেন্ডিক্স অপারেশন। তো অ্যাপেন্ডিক্স অপারেশন যখন হলো তখন ডাক্তারবাবু বললেন যে ওটা অ্যাপেন্ডিক্সটা ভেতরেই বার্স্ট করে গেছিল। ওইভাবে নিয়ে মানে বাবা বলে শেষ করেই তো এনেছেন, আর কি আশা করছেন? যাই হোক ওই সময়টাও বেঁচে গিয়েছিলেন বাবা। আর রেটিনাটাও তাই ওরকমভাবে গেল, মানে কিরকমভাবে ধরা পড়লো, মানে হঠাৎ করে ধরা পড়লো, সঙ্গে, সঙ্গে দেওয়া হলো এবং তিনি বেঁচে ফিরে এলেন। মোট কথা হসপিটালে উনি ৩ বার গেছেন। ৪র্থ বেলায় যখন হার্টটা লাস্টে, তা হার্টের ব্যাপারের পরে হয়েছিল যে ব্রেন স্ট্রোক যেটা হয়েছিল। আচ্ছা, আচ্ছা। সে ওটাকে যেন কি বলে? ব্রেন স্ট্রোকটাকে যেন কি বলে ভুলে যাচ্ছি আমি। যাই হোক হুম। ওটায় যখন বাবাকে নিয়ে যাচ্ছে তখন আমি ওই গেটে দাঁড়িয়ে বললাম যে, "বাবা আর ফিরবে না।" আপনি মুখেই বলে দিলেন ওটা? না আমি কাউকে মুখ বলিনি। মুখ আমি থেকে বেরিয়ে আসলো? হ্যাঁ, "বাবা আর ফিরবে না।" এই কথাটা বললাম। সত্যি বাবা আর ফিরে আসেনি। সেই রাত্রিতেই এখানে দাঁড়ানো তা কথা বলছে আমার ভগ্নিপতি। কার সঙ্গে ফোনে কথা বলছে। শুনে বুঝলাম যে আমি তখন শুধু তাকালাম। ভাবলাম যে আর নেই, হলো না। হ্যাঁ? আচ্ছা এইটা হচ্ছে কথা। এবার আমি আরেকটা প্রসঙ্গ বলি। উম যে আমার মায়ের যখন মৃত্যু হয়, তখন না মায়ের মৃত্যুর বাবার মৃত্যুর অনেকদিন পরেই হয়েছিল। তা মায়ের যখন কাজ-টাজ সব হচ্ছে, যেদিনকে কাজ হচ্ছে ঠিক এখানে দাঁড়িয়ে কাজ হচ্ছিল, এখানে বসে। তা আর আমি ঠাকুর ঘরে বসে, নিচের ঠাকুর ঘরে বসে পুজো করছিলাম। তা তখন বললাম, "মা তুমি তোমাকে খুব দেখতে ইচ্ছে করে মা। তুমি চলে গেলে মা আমাদের ফেলে রেখে।" বলতে না বলতে বিশ্বাস করতে পারবেন না, ঠিক মনে হলো কি এই পুরো এই সমস্ত জায়গা থেকে যেন টেনে বার করে নিচ্ছে একটা আত্মা। মানে মনে হচ্ছে পুরো আমার ধড়টাকে পুরো, মানে ধড় থেকে মানে মনে হচ্ছে আপনি বেরিয়ে যাচ্ছেন। আমি বেরিয়ে যাচ্ছি। পরিষ্কার মনে হলো যে আমার একটা শরীর বেরিয়ে যাচ্ছে। আর সঙ্গে, সঙ্গে শুধু তাই নয়, এই দুটো দিক পুরো মনে হলো খালি হয়ে গেল। বেলুন চিপসালে যেরকম হয় না? আচ্ছা, আচ্ছা। আমি এরকম অভিজ্ঞতা সত্যি আমি এই কোনোদিন অনুভবটা শুনিনি। অদ্ভুত অনুভব। অদ্ভুত একটা শূন্যতা। শূন্যতা। আমার মনে হচ্ছে এই দুটো জায়গা পুরো চুপসে গেল। আর এটা পুরোটা বেরিয়ে আসছে। আচ্ছা, আচ্ছা। আর আমি সেই সময় বলছি কি, এন "আরে আমি কোথায়, আরে, আরে আমাকে ধর" মানে এরকম একটা বলছি আরকি। মুখ থেকে বেরিয়ে এলো। ওইরকম অবস্থায় আমার মনে হচ্ছে যেন ২-৩ মিনিট, কিন্তু মনে হয় তারও কম। নাহলে বোধহয় আমি কি থাকতো তো জানি না। দেখলাম ধাপ করে আবার কেউ মানে রেখে দিল। আচ্ছা। আবার মানে ঠিক করে আসলাম। এই দেখে ফিরে আসলেন। হ্যাঁ, দেহে ফিরে আসলাম। আমার কিন্তু এই আশ্চর্য অনুভূতি, মানে আমি আমার লাগে এগুলো বলে বোঝানো যায় না। এগুলো বলে বোঝাতে পারব না। হ্যাঁ, দুটো জায়গায় চুপসে বেরিয়ে যাচ্ছে জিনিসটা। এরকম করে মানে আমি বুঝতে পারছি জিনিসটা বেরিয়ে যাচ্ছে। বুঝতে পারছি। আবার সেটা ধরে ফিরে এলো। এছাড়াও আমি যেটা দেখেছিলাম সেটা হচ্ছে যে আ আমাদের যখন এটা আবার মানে ভৌতিক, অভৌতিক দুটো মেশামেশি হয়ে যাচ্ছে, কিন্তু পরপর ঘটনাগুলো বলছি। আমাদের তাহলে তো বালি নিয়ে তো এই গন্ডগোল হুম, হচ্ছিল। হুম। তা মা মানে মায়ের মুখের দিকে তাকাতেই আমাদের ভয় লাগতো। মানে কষ্ট হতো যে হ্যাঁ, তার স্বামীর জিনিসটা হ্যাঁ, এরমভাবে। আর তাছাড়াও তার মনে হচ্ছে ছেলে-মেয়েগুলো এরকম মানে রয়েছে মানে একেবারে জলে ভেসে অরক্ষিত অবস্থায়, হ্যাঁ। তো মায়ের কষ্ট, মা খুব চাপা ছিলেন, মানে আর খুব সহিষ্ণু, দিদি হচ্ছে ওরকম। খুব
খুব সহিষ্ণু ছিলেন, মানে দেখা যাক শেষ পর্যন্ত দেখা যাক এরকম একটা ব্যাপার। তা একদিনকে মাকে এসে বললাম, দুপুরবেলা না আমি এরকম আমার ওই শ্বশুরবাড়িতে এরকম বসে আছি, সব যার যার বেরিয়ে গেছে, যার যার কাজে বেরিয়ে গেছে। আমি একাই দুপুরে বসে আছি, একটু ন্যাপ এসে গেছিল। আমি দুপুরে কোনোদিন বেডে শুই না, ওই চেয়ারে বসে বসে একটুখানি টিভি দেখতে দেখতে এরকম টিভি দেখছিলাম না, সেদিনকে শুধুই বসেছিলাম। আর একটু ন্যাপ মতন মানে এসেছিল, আমি দেখছি কি চোখের সামনে যে মা কালী দাঁড়িয়ে আছে, একদম আলো লাইটে 'কুন্তলা'। হ্যাঁ, সেটা নিচের ঘরে? আমার আমার শ্বশুরবাড়িতে। আপনার শ্বশুরবাড়ি? আচ্ছা। হ্যাঁ, দোতলায় বসে হুম, আছি। হুম। আলো লাইটে 'কুন্তলা' ঠিক আমার এই চোখের সামনে এসে দাঁড়ালো। দেখতে পাচ্ছি আমি একদম পরিষ্কার দেখলাম। এরকম করে বসেছিলাম তো, দেখছি দাঁড়িয়ে যাচ্ছে। আমি এরকম প্রায়ই দেখি। হুম। যেমন দেখি ধরুন এই বেশ কিছুগুলো আমি কাউকে বলি না যে এই মুখমণ্ডলে না মানে পুরো দেখি যে নাথিয়া করা, মানে পুরো আমার মুখটা। কিন্তু দুটো দেবীর চোখ। হুম। তারপরে দেখি একদিনকে দেখি একটা চোখ, একটা চোখ আচ্ছা। দেখা দিচ্ছে। না এরকমগুলো আমি তৃতীয় দেখি, নেত্র। হ্যাঁ, তৃতীয় নেত্র আরকি। এরকম এরকম আমি দেখতে থাকি। মানে বারবার করেই দেখতে থাকি। তো আমি যেদিনকে ওই দেখলাম মায়ের মূর্তিটা ওরকম, তখন না মাকে এসে বললাম কি, "মা, আমি কিন্তু এরকম দেখলাম। তুমি ভয় পেও না জানো মা, এটা মনে হয় ইন্ডিকেশন।" তখন বলছে কি যে, "তোকে আর কি বলবো? আ ওই যে আমার বড়দিও এরকম দেখেছে। দেখেছে যে আমাদের যার জন্য দেখবেন যখন সন্ধ্যে-টন্ধে দিয়ে এমনিও সবাই করে। ধূপ-ধুনো কিন্তু আমাদের ঘরের সামনেটায় দেওয়া হয়। ওখানে মহাকালী দাঁড়িয়ে আছেন। বুঝতে পারলেন? আ ওখানটায় দিদি দেখছে যে ওইখানটায় ওরকম খাড়া হাতে দাঁড়িয়ে আছে সামনে। আর তারপরে দেখেছে যে মায়ের যেদিন মৃত্যু হয়েছিল, আমি জানি না এই ঘটনাটার উল্লেখ করেছিলাম কিনা, মনে পড়ছে না। তো যেদিন মৃত্যু হয়েছিল সেদিনকে দেখছি কি মানে তারা কৃষ্ণকলি, তারা কৃষ্ণকলির সমস্ত গা সোনার অঙ্গে মানে ঢাকা, সোনা দিয়ে ঢাকা, উনি মুকুট পরে হেঁটে চলে বেড়াচ্ছেন ওই গেটটার সামনে। আচ্ছা। এই ঘটনাটা আমি দেখিনি। আমার বন্ধু দেখে মানে বলল যে, "চন্দনা তোরা কেরম আছিস রে?" আমি বললাম যে, "আমি ভালোই আছি। খুব ভালো আছি।" কারণ মা তখন সদ্য, সদ্য গেছেন। আ "কেন এরমভাবে বলছিস কেন? মাসিমা কেমন আছে বল?" আমি বললাম, "সেও খুব ভালো আছে।" "মাসিমা এখন কোথায় রে?" আমি বললাম, "মাসিমা উপরে।" "উপরে? মাসিমা তোরা এখন দোতলায় থাকিস?" আমি বললাম, "না, আমরা কেউ থাকি না। মাসিমা শুধু ওপরে চলে গেছে।" আমাদের সঙ্গে। হুম। "আর তোর ভাই?" আমি বললাম, "আমার ভাইও চলে গেছে। মায়ের সঙ্গে, সঙ্গে থাকে।" ও ১ম টা যোগ ধরতে পারেনি। হুম। তারপরে বলছে যে, "চন্দনা, শোন আমার মা মারা গেছে।" যেদিনটার ঘটনা বলছি সেদিনকেই ও দেখেছে যে, "জানিস তো একটা দৃশ্য দেখলাম। দেখলাম কি তোদের বাড়িতে না হাঁটা চলা ঠাকুর ঘুরে বেড়াচ্ছে।" আমি তো ওকে বলতে যাইনি। না। আমার মা যেদিন মারা যায় সেদিনকে উনি ওই গেটটার সামনে গিয়ে দাঁড়িয়েছিলেন। ও যেদিনকার কথা বলল যে, "আমি আচ্ছা, সেদিন দেখেছি।" আচ্ছা। আমার মাকে যখন তোলা হয়েছে শবদেহ, তখন উনি ওই গেটটার সামনে দাঁড়ানো। বলছে, "আমি দেখলাম।" মা কৃষ্ণকলি। মা কৃষ্ণকে, তারা কৃষ্ণকে। আরো একটা দৃশ্য দেখেছিলাম। মানে আমি আপনাকে জিনিসটা দেখাচ্ছি কিরকম দেখেছিলাম। আর যেটাকে বলে হুম, শিবলিঙ্গর বদলে এই যে এরকম এরকম এই যে জনিদ্বার বলে না? হুম, হুম। এরকম এখানে আলনাই শকুন্তলা মা একদম পুরোটা জুড়ে দাঁড়িয়ে আছেন। আচ্ছা, পুরো মানে আলনাই শকুন্তলা। আচ্ছা, আচ্ছা, এরকম দেখলাম। একদম এরকম মানে সে যে কি সুন্দর দৃশ্য না মানে আপনাকে ধারণা করতে মানে কি তার রূপের জ্যোতি, কি তার রূপের ছটা আচ্ছা। আমি বলে বোঝাতে পারবো না যে সে কি জিনিস দেখলাম আমি। হুম। বললাম, "মা আমি এরকম দেখলাম।" বলে, "তুমি তো আসল দেখাই দেখেছো।" সত্যি বলছি আমার এই ঘটনাগুলি যে এত সুন্দরভাবে দেখি না আমি। দেখুন আমাদের সৌভাগ্য সাধক অলৌকিক রহস্য চ্যানেলে যে চন্দ্রনাথের এই ঘটনাগুলো শুনছি। আপনারা যেখান থেকে ক্যামেরাটা ধরে আছে, মানে ক্যামেরাটা যেখান থেকে চলছে তার পেছনেই মায়ের আ পুজোর ঘর। মানে উনাকে দর্শন করে এই ঘরে ঢুকতে হয়। তো খুব সৌভাগ্যবান আমরা সেই কারণে। আমার শাশুড়ি আ যখন মারা যান, তার যখন মানে লৌকিক কার্যাদি হচ্ছে, সেই সময়টা বৌমাদের একটা পার্ট থাকে। আমরা ওটা দিয়ে-টিয়ে এসে আমি ছাদে দাঁড়িয়েছি। আ আমাদের বাড়িটা বেশ বিরাট বড়।
মানে বাড়ির মধ্যেখানটা আর কি। ওখানটায় কাজের সমস্ত জিনিস, ছাদটার ঠিক নিচেই কাজের সমস্ত মানে প্যানেল ট্যানেল করে সমস্ত কাজ টাজ হচ্ছে। কাজে চতুর্দিক পরিষ্কার পরিচ্ছন্ন, কোনো গন্ডগোল বা জঞ্জালের কোনো প্রশ্নই হচ্ছে না। বিশাল বড় করে প্যান্ডেল হয়েছে। এবার আমি ছাদে দাঁড়িয়ে মনে হচ্ছে হঠাৎ করে একটা গন্ধ, যেরকম পিণ্ডে তো দেয় না, হুম, হুম, ওটা দেখছি, উপর থেকে দাঁড়িয়ে দেখছি যে ছেলেরা দিচ্ছে। হঠাৎ করে না একটা একটা মানে পুঁতি গন্ধময় একটা হুম, একটা হুম, ঘ্রাণ আমার আসলো। আমি না এরকম বলে এরকম করে নাকে চাপা দিলাম। হুম, আমি যে ইস! আমি তো আবার আমি নিজের চোখেই তাকিয়ে দেখছি যে কোথা থেকে গন্ধটা আসছে। কোনো ড্রেন নেই, কিছু নেই, মশা নেই, কিছু নেই। সব নেই, কি গন্ধটা? আমার জামাইবাবু মানে আমার ননদের বর মানে দাঁড়ানো ছিল। বলে, "কি হলো?" আমি বললাম যে, "একটা কিরকম গন্ধ বেরোচ্ছে না? কোথা থেকে বেরোচ্ছে?" "গন্ধ কোথা থেকে বেরোবে? এত পরিষ্কার পরিচ্ছন্ন দেখছো না? কি যে বলো তুমি?" সবাই তো আমাকে পাগলের দলেই ঠাউরে দেয় বরাবরই আমার কাজের গতিকেই। তা আবার আমি আর কিছু বললাম না। আমি চুপচাপ রইলাম। আমি চুপচাপ থেকে এবার যখন হয়ে গেল কাজ-টাজ সব হয়ে গেল সন্ধ্যেবেলা, সব মিটে-টিটে গেছে। আমার ছেলেরা তখন ছোট, ছোট। তখন ওদের নিয়ে আ ছেলেরা সব মানে বাড়ির ছেলেরা সব যারা, যারা এসেছিল আত্মীয়স্বজন সব আ বাবুজির ঘরে বসে আছে, বাবুদিকে ঘিরে বসে আছে। বিরাট হল ঘরের মতন ঘরটা। আর আমাদের হাসব্যান্ডরা সব মানে ভাসুর, দেওর সবাই মিলে ওইখানটায় বসে আছে। আর আমি আমার ২ ছেলেকে নিয়ে আমার ঘরে বসে আছি। বসে আছি মানে ওদের নিয়ে হঠাৎ শুনি কি এরকম একটা শব্দ। গলা ঝাড়া। হ্যাঁ, গলা ঝাড়ার একটা শব্দ শুনতে পাচ্ছি। হ্যাঁ, 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 এরকম একটা উনি না বরাবরই ওনার অভ্যাস যে আঁচিয়ে উঠলেই উনি এরকম একটা শব্দ করতেন। ঠিক এরকম শব্দটা। তারপরে আমি তো শব্দটা ১ম বার শুনলাম। আমি মনে হয় ভুল শুনেছি। তারপরে ঠিক দেখছি ঠিক আমার ঘরের সামনে দিয়ে উনি পাস করছে। মানে কেউ পাস করতে, করতে ওরকম শব্দ করতে, করতে গেল। আমি না মানে নিজের অজান্তেই মানে কি বলবো? মানে জ্ঞান তো আমরা নিজের অজান্তেই পা টেনে নিয়ে গেল। আমি বাইরে গেলাম। দেখলাম বাথরুমের দিকে গেলাম তো আমি দৌড়ে বাথরুমটা গেলাম, না বাথরুম তো ফাঁকা, কেউ তো নেই। তারপরে আমি দৌড়ে যেখান থেকে শব্দটা পেয়েছিলাম মানে বেসিন, ঘরের ডান দিকেই বেসিনটা। ওখানে গিয়ে দেখলাম না, না কেউ নেই, ফাঁকা। এবার বেসিনের সামনে লম্বা ডাইনিং স্পেস আছে। বিশাল বড়। তা ওখানটায় দেখি তো কেউ আছে কিনা? না কেউ নেই। এমন সময় আমি ভাবছি যে কে রে বাবা! মানে মানে কি আমি স্পষ্ট শুনেছি আওয়াজটা। তা তারপরে না আমি বললাম কি যে, "আরে উম মাসি" মানে ওদের মাসি বেরিয়ে এসেছিল ওই সময় ঘরটা থেকে। আমি বললাম, "কিরে কি চাই?" মানে "কি চাই বলতে মানে কি খুঁজছিস তুই?" আমি বললাম, "না তুমি মাত্র কলতলায় গেছিলে? মানে হুম, বেসিনে হাত ধুতে গেছিলে?" বলে, "না তো।" তুমি এর মধ্যে আসোনি না? তুমি টয়লেটে গেছিলে?" "না, না, না তাও যাইনি।" আমি না অবাক হয়ে ভাবছি কি রয়েছে? আমি পরিষ্কার শুনলাম। আমি আর ২য় কথা বলিনি। কারণ এরা সবাই আমাকে ভাববে হুম, এ হুম, হুম, বাজে কথা বলছে। হুম, সবসময় এর বাজে কথা বলাই অভ্যাস। আমি আর কিছু না বলে ঘরে চলে গেছি। ঘরে গিয়ে এবারে উম এই যে এরকম শব্দটা হলো, এই শব্দটা নিয়ে ভাবছি। পরের দিনকে মাকে এই কথাটা বললাম। "জানো মা আমি না এটা দেখতে পেলাম। জানো তো? মানে শুনতে পেলাম কানে।" যে থাক তুমি আবার কিছু আলোচনা করো তো আমি বললাম যে না একবার বলতে গেছিলাম কিন্তু না আর বলিনি। তা এই যে শাশুড়ির এই ঘটনাটা এটা কিন্তু আমার আ শাশুড়ির যে মৃত্যু হলো, শাশুড়ির মৃত্যুর খবরের পর মানে কয়েকদিনের মধ্যে উনি আমাকে দেখা দিলেন, "রমা তুই" কিভাবে দেখা দিয়েছিলেন? স্বপ্নে এরকম হয় স্বপ্নে। স্বপ্নে দেখা আচ্ছা, দিয়েছিলেন। আচ্ছা। দেখা দিয়ে বললেন যে, "রমা তুই আমার একটু ব্যবস্থা করে দে।" "কি?" যে, "আমার শান্তির ব্যবস্থা করে দে।" আমি শান্তিটা আমি মনে, মনে ভাবলাম তার ছেলেরা তো সব তার প্রাণের পিঞ্জর। তাহলে এইটা আমি বললাম, "তোমার ছেলেদের বলো?" "না, না আমি আমার ছেলেদের ওরা করবে না।" এরকম বললেন। তো আমি বললাম, "ঠিক আছে আমি দেখছি।" এবার শাশুড়ি মৃত্যুর কিছুদিন পর আমরা উম বেড়াতে গেছিলাম। ওই হরিদ্বার-টরিদ্বারে গেছিলাম। সেই সময় আমাদের ভাসুর আরকি আমাদের সঙ্গে গেলেন। উনি এলাহাবাদ নেমে যাবেন, আমরা বেরিয়ে যাবো। মানে হরিদ্বারে চলে যাবো। তো এমনি গল্প করতে, করতে মানে ট্রেন যাত্রা তো যে আমরা তো যাচ্ছি ফুলদা কেমন হয় যদি এরকম দিই মানে সরাসরি তো ওরমভাবে বলতে পারি না। তাই বললাম যে হরিদ্বারে আমরা এখন যাচ্ছি। এমন জোরে একটা ধমক দিয়ে উঠলো না, "কে তোমাকে এত কথা বলতে বলেছে?" বললাম, "না, মানে না তুমি তুমি তা তুমি জানলেই বা কি করে? এরকম তোমায় দিতে হবে?" আমি তো আর বলতে পারি না যে না স্বপ্নে উনি দেখা দিয়ে বলে বলেছে। গেছেন। বলছে যে,
তোমাকে এসব না ভাবলেও চলবে। আর তাছাড়া আমাদের মা খুব ভালো মানুষ ছিলেন, উনি ভালো জায়গায় আছেন, তোমাকে এত কথা ভাবতে হবে না। তো আমার মনটা খুব দমন হয়ে গেল। আর ভাবলাম কি যে কেন যে বলতে গেলাম, আমার কি দরকার। তাও আমি ভাবি কি যে একদিন মানে ওপর থেকে বলছে, সে তৃষ্ণার্ত হয়ে হোক বা পিপাসার্ত হয়ে হোক বা বলে বলছে, তার মুক্তিটা তো আগে দরকার। এটাই আমার ক্ষুদ্র বুদ্ধিতে হয়েছিল। কিন্তু পরে আপনি কি ওনাকে বলেছিলেন যে স্বপ্ন দর্শন করে উনি আপনাকে এটা ও বলেছেন? বাবা, এরপরে আর বলবো? না, আগে বলে সেটা শুরু করেননি? যাচ্ছে যখন দিলে কি হয়, আমি এটাই ভেবেছি। না, এই ঘটনার পর তো আর বলবোই না, না। তার মানে এখানে আরেকটা জিনিস দেখুন মিলে যাচ্ছে। সেটা হলো উনি যে বললেন যে ওনার ছেলেরা দেবে না, হ্যাঁ, 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 এখানেও এনাদের আচরণে সেটা পরিষ্কার হয়ে গেল। পরিষ্কার হয়ে গেল। হ্যাঁ। ঠিক। তো তারপরে বলি যে তোমাকে কে বলেছে দিতে, এসব কথা বলবে না আর। ঠিক আছে, হ্যাঁ, বলিনি। আর হাজব্যান্ডও বললো তোমার দরকার কি, সব ব্যাপারে এত কথা, তোমার কি দরকার, যে নিজের ব্যাপারটুকুনি শুরু দেখো। সে কোনো ঝুট ঝামেলা পছন্দ করে না। শ্বশুরমশাইয়ের মৃত্যুর আগে আমার ছেলের পৈতে হয়েছিল। ছেলের পৈতেটার সময় তখন না এই রাজবেশ পরে আসতে হয় ওই দণ্ডির ভাসানোর হুম, পর। হুম, তা আমরা রাজবেশ, আমি গিয়েছিলাম সঙ্গে, ওর বাবাও গিয়েছিল। এবার মোট কথা রাজবেশ পরে যখন ঘরে ঢুকলো, ওকে ঘরে ঢুকে, কিন্তু ওর বাবার অফিস ছিল তো, আমি তাড়াতাড়ি করে মানে আমার ৩ তলায় চলে গেছি রান্নাঘরে, রান্না করবো, ওর বাবা বেরোবে। এই ঘটনার পর আমার শ্বশুরমশাই রয়েছেন, আমার ছেলেরা রয়েছে, এ সমস্ত করে আমি উপরে চলে গেছি। আর শ্বশুরমশাই বলছেন কি যে কে, কেমন হলো বইটা? আহ শ্বশুরমশাইকে আমার ছোট ছেলে জিজ্ঞেস করছে, কি দাদু কেমন দেখলে? বলছে যে দেখলাম তো ভালোই, কিন্তু একটা ত্রুটি রইয়া গেল। কেন? যে তোমার বাবাকে এত করে বললাম যে যেদিন বইতে হচ্ছে সেদিনই খাওয়া দাওয়া চুকায়া দাও, সে তো দিল না। সে দিল না, আমার খাওয়া হইল না, তোমার পৈতার খাওয়া আমার আর হইল না। তো তখন আমার ছেলে বলছে কি, ও মা দাদু এরকম কথা বলছো কেন? পরশু দিনই তো মানে হুম, হবে সব লোকজন মানে জানো তো, হুম, দইওয়ালা মাছওয়ালা মানে সবাইকে সব টাকা দিয়ে দিয়ে বায়না দেওয়া হয়ে গেছে, হয়ে গেছে। আর শুকনো জিনিস যা যা কেনাকাটির ব্যবস্থা হয়ে গেছে। তো হচ্ছে যে দাদু মানে আমার ভাসুর রওনা হবে, উনি এলাহাবাদ থাকতেন। হ্যাঁ, এই জন্যই রোববারটা করা হয়েছে। উনি শনিবার এসে পৌঁছলেন। দাদু এরকম বলছো কেন? এই তো খাবে, দাঁড়াও না, রোববার অব্দি অপেক্ষা করো। বলছি যে আর দেখো কি হয়, এটা ঠিক হুম, উনি বলেন, আর দেখো কি হয়। তখন আমার ছেলে বললো, দাদু এরকম ভাবে বলবে না দাদু, সব লোকজন আসছে যাচ্ছে, তুমি এইভাবে কথা বললে হয়? এসব বলছে। এর মধ্যে আমার ভাসুর যেরকম আসে, মেজো ভাসুর, এক ভাসুরই শুধু বাইরে থাকতেন এলাহাবাদে, আর সবাই এখানে এখন। তা তখন ওই মেজো ভাসুর এসে এই খাইয়ে দিয়ে গেল ওই হরলিক্স বিস্কুট এই সমস্ত। উনি গরম গরম হরলিক্স খেলেন, এই বিস্কুট খেলেন, সবই করলেন। এবার ওনার সকালবেলা উঠে ভোর ৪টের সময়, প্রতিদিনের কাজ এটা, ভোর হুম, ৪টের সময় উনি গীতা পাঠ করবেন। আচ্ছা। একদম একটা দিনও রেহাই নেই। এমনকি একবার উনি হসপিটালে ভর্তি ছিলেন, হসপিটালের মধ্যে তার জ্ঞান নেই, ভোর ৪টের সময় আরম্ভ করেছে উদাত্ত স্বরে গীতা হুম, পাঠ। সব তাড়াতাড়ি করে এসলো, এই করছে কি করছে, কি বলে কি, কেন গীতা পাঠ করবো? বলে এটা হসপিটাল। বলে হ্যাঁ, হসপিটালটা কি হচ্ছে, মানুষজন গীতা পড়ে না? বলে না না, এখানে আমি পড়তে নেই। যাই হোক, তো তা তিনি করলেন, গীতা পাঠ টাঠ করা হয়ে গেল। তারপরে তিনি খেলেন, ওই যে ওগুলো খেলেন। তারপরে উনি উঠে লুঙ্গিটাকে চেঞ্জ করতে যাচ্ছেন আর কি। চেঞ্জ করতে গিয়ে উনি চেঞ্জ করতে গিয়ে যে উঠলেন, হুম, লুঙ্গিটা পরার সময় উনি ওর সামনেই বিছানা, তো বিছানার মধ্যে পড়ে গেলেন। আচ্ছা। এবার আমার হাসব্যান্ড ওর সামনে ছিল, দৌড়ে এলো, "কি হলো বাবু? কি হলো বাবু? কি হলো বাবু?" আর মানে পড়েই সঙ্গে, সঙ্গে কিন্তু উনি এক্সপায়ার হয়ে গেছেন। সঙ্গে, সঙ্গে। হার্ট ফেল করছে সে। একদম সঙ্গে, সঙ্গে। হুম, তা এটা তো বুঝতে পারিনি। এমনকি আমার হাসব্যান্ডরাও কেউ বুঝতে পারেনি যে এক্সপায়ার করে গেছে। একদম তাজা টাটকা মানুষটা, ৬ ফিটের উপর লম্বা আমার শ্বশুরমশাই। একদম শেষ বয়স অব্দি এরকম চেহারা, মানে খুব সুন্দর ছিলেন। আমার ছেলে গিয়ে বলছে কি, "মা দাদু তো পড়ে গেছিল।" "পড়ে গেছিল?" আমি দৌড়ে চলে এসেছি। "কি হয়েছে? পড়ে গেছিল মানে?" "না, এখন তোমার দৌড়াদৌড়ি করতে হবে না বাবা, এখন দাদু ঘুমোচ্ছে।" আমি বললাম, "ঘুমোচ্ছে তা বললি কেন?" তা ঠিক আছে, ঘুমোচ্ছে তা কে, কে আছে? বলল যে, "সবাই আছে। পিসিমণি-টিসিমণি সবাই আছে। তোমার চিন্তার কারণ নেই।" আচ্ছা, ও এটা যদি না বলতো তাহলে কিন্তু আমি সঙ্গে, সঙ্গে যাই। হুম, নাহলে অন্য হুম, লোকে কি ভাববে, যেটাই বলছে যে হুম, বউয়ের দোষটাই কিন্তু আবার হলো। হুম, হ্যাঁ, যে শ্বশুরমশাই এরকম, সে অবস্থায়ও সে উপরে বসে রইল। হুম, এবার বাবুজি যখন মারা যায়, তখন তার আগের দিনের ঘটনাটা না বললে ঘটনাটা কমপ্লিট হবে না। আচ্ছা। বাবুজি যখন মারা যায়, সেই আগের দিনকে প্রচুর লোডশেডিং হয়েছিল। মানে এমনই লোডশেডিং, মানে এক
একটা সেকেন্ড মানুষ বসতে পারছে না, মানে গরমকাল ছিল তখন। তো তখন ওই বাবুজিগুলো কি আমার এই যেমন ধরুন এই ক্যাম্পাসটা, আর ধরুন ওটা আর একটা ক্যাম্পাস, হুম। ওখানে আমার ননদেরা থাকে এরকম ভাবে, হুম। হ্যাঁ। তাই পাশের ক্যাম্পাসে গিয়ে উনি শুলেন, মানে প্লেস থাকে না, মানে ননদের ফেজে ওই কারেন্টটা ছিল, আলাদা। হ্যাঁ, এই ফেজটাই কারেন্টটা চলে গিয়েছিল। হ্যাঁ, বাবুজিরা সহ্য করতে না পারে না, বাবুজির নিয়ম ছিল এই যে খাটে বসবে, এই খাট ছেড়ে নড়বে না, বসেই থাকবে। মানে সারা দিন রাত্রে আপনি গেলে দেখতে পাবেন জানলা দিয়ে একটাই মূর্তি হুম। বসে আছে। কিন্তু বাবুজি সেই দিনকে কি হলো, বাবুজি চলে গেল ওই মানে আমার ননদের ঘরে। আমরা এরকম শুয়ে আছি, রাত্রিবেলা ওখানেই শুলেন উনি। আমরা, আমার হাসব্যান্ড অত গরম হলে মানে খাটে আর শুলো না, মেঝেতে শুয়ে পড়লো টান টান হয়ে। আর আমি আমার ছেলেকে নিয়ে, তার পাশে একটা ছোট খাট ছিল, একটা একটা বিরাট বড় ঘর তো, একটা দিকে বড় খাট, একটা দিকে ছোট খাট, সিঙ্গেল খাট, ওখানে বাবুজি থাকতেন, আমি বাবুজির খাটে আমার ছেলেকে নিয়ে শুলাম। হুম, তা প্রচন্ড গরমে ভোরের দিকে একটু ঘুম মতো, মানে একটু একটু ঘুম মতো এলো, পরিষ্কার দেখি, হঠাৎ করে না আমার ঘুমটা ভেঙে যেতেই দেখি কি ওই মানে অপোজিটে যে বড় খাটটা ছিল, বড় খাটের উপরে বসে আছে দুজন লোক। একজন আমার শাশুড়ি, বড় টিপ পরা, লাল পেড়ে শাড়ি পরা, যেটা উনি পরতেন, হুম। লাল পেড়ে শাড়ি পরা, কপালে বড় একটা লাল টকটকে টিপ পরা, সিঁদুরের টিপ। তার পাশে বসে ঘোমটা দেওয়া, এরকম হুম। ঘোমটা দিতে, হুম। ঘোমটা হুম। দেওয়া। হুম। আর তার পাশে সাদা, মানে পুরো সাদা একটা থান পরা, উনি তো উইডো ছিলেন, হুম। হুম। আমার শাশুড়ির বড়দি। আচ্ছা। তো সেই বড়দি করলেন কি, আমার দিকে মানে হঠাৎ করে দেখি উনি এরকম করে মানে হাত, মানে এমনভাবেই এলেন এগিয়ে, হাত পা নেড়ে। আমার না খুব ভয় লেগে গেছিল, আচ্ছা। হঠাৎ আমি খুব ভয় পেয়ে গেলাম। আমি কথা বলতে চাইছি কিন্তু কথা বলতে পারছি না, তখন আপনি শাশুড়ি, চোখের সামনে দেখছেন হ্যাঁ তো? এটা তো দেখছি, স্বপ্ন নয়। না না একদম চোখের সামনে চোখের দেখছি, সামনে চোখের দেখছেন। সামনে দেখছি হুম। যে আসছে। আমার না কি ভয় লেগেছে, আমি ইংরেজি আমাকে মারবে টারবে, মানে এরকম একটা ভয় লাগছিল। মানে আপনাকে দেখে ব্যস্ত হয়ে আপনার কাছে যাচ্ছেন হ্যাঁ আরকি। হ্যাঁ হ্যাঁ যে হ্যাঁ, কিছু কিছু করতে না কিছু বলতে তখন বুঝতে তখন পারেননি। বুঝতে পারছি এই না। কারণে মনে হ্যাঁ, হচ্ছে। হুম। তখন আমি আমাকে ওরকম অবস্থায় দেখে না, আমার শাশুড়ি বলে, "তুই ভয় পাস না, ভয় পাস না। আমরা তোর কোনো ক্ষতি করতে আসিনি। তুই শুধু আমাকে তোর বাবুজিরে", বাঙাল ছিল তো আমি ওইভাবেই বলছি, হ্যাঁ, এভাবে বলুন। "বাবুজিরে ছাইড়া দে।" আমি যে বাবুজিকে ছেড়ে দেবো মানে? আমি তো ঠিক বুঝতে পারছি না, "কি বলছো তুমি?" বলছে যে, "বাবুজিকে ছেড়ে দে, তুই না ছাড়লে বাবুজি মুক্তি পাবে না।" আমি বলছি, "এটা কিরকম কথা হলো?" আমি ভাবছি যে এটা হুম। কিরকম হুম। কথা হচ্ছে। আমি বললাম, "এটা কি বলছো মা?" বলছে যে, "হ্যাঁ, তুই ছেড়ে দে। অনেকদিন রয়েছে।" আমার শাশুড়ি মারা গেছিলেন 1997। 1997 হ্যাঁ, আর এটা দেখছেন কবে? এটা দেখছি হচ্ছে 2005, আরে 2005। বাবা! প্রায় ৮ বছর। হ্যাঁ, বলছে, "অনেকদিন একা রইলাম, এবার তোর বাবুজিকে ছেড়ে দে।" বলতে বলতেই আমি দেখছি কি যে বলতে বলতেই না, মানে আমি মানে আর নেই, কেউ নেই। আচ্ছা, আচ্ছা। ওই কথাটা জাস্ট বলার জন্য হ্যাঁ, এসেছিল। হ্যাঁ, হ্যাঁ। আর এই ঘটনাটা হচ্ছে আগের দিনের। আচ্ছা, আচ্ছা। আগের দিন রাত্রে এটা আমাকে শাশুড়ি দেখাচ্ছেই গেল। আচ্ছা, আচ্ছা। পরের দিন ভোরবেলায় এই কাণ্ড। এ সাংঘাতিক ব্যাপার। কিন্তু ভাবুন আপনি, সাংঘাতিক আমি ব্যাপার। শুধু ভাবছি যে মানে জিনিসগুলি পরপর করে কেন আগের দিন রাত্রে উনি খাটে বসে রয়ে আমাকে এতগুলো কথা বলে গেলেন, "ছাড়, এবার ছাড়।" মানে যারা এগুলো বলে রূপকথার গল্প, হ্যাঁ, গাঁজাখুরি গল্প, আমার ওনাকে জীবনে ঘটে গেছে। ওনাকে মানসিক আ চিকিৎসা দরকার, ডাক্তারের কাছে নিয়ে যান। এই সমস্ত কথা যারা বলেন, আপনাদের খুব বিনয়ের সাথে বলছি। আ ভদ্রমহিলার ঘটনা একটু শুনুন। উনি নিজের মুখে আগ বাড়িয়ে মিথ্যে কথা বলতে যাবেন না। উনার উপলব্ধিটা উনি আপনাদের সামনে বলছেন। এরপরে আপনারা যা বলবেন বলবেন। বলুন। উপলব্ধিটাই বলেছি যে তার, দেখুন আমি তো মিথ্যে কথা বলে করেই যেতে পারি। কিন্তু এই যে ঘটনাটা ঘটে গেল পরের দিন, সেই ঘটনাটা কি অবশ্যই, হবে? অবশ্যই লজিক আছে এর মধ্যে। লজিক সেটা দেখুন না। আমি পরের দিনই সকাল কত হবে তখন, ও তো চলে এসেছে স্নান-টান করে, কারণ ওর হুম। বাবা অফিসে যাবে। হ্যাঁ, আমরা ভোরবেলা গিয়ে গঙ্গা স্নান করে মানে ছেলের স্নান-টান করিয়ে নিয়ে চলে এলাম। তার পরপরই তো এই ঘটনাটা। হুম। কতটুকুন কি আর ৪টে থেকে ৭টা, ভোর ৪টের সময় বোধহয় এরকম দেখলাম। ৭টা, ৭:৩০ কি ৮টার মধ্যে এই ঘটনা ঘটে গেল। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। খুব মর্মান্তিক, খুব কতটুকু মর্মান্তিক, হয়েছে দৃশ্যটা। খুব মর্মান্তিক। তা এই ঘটনাটা আমি কাউকে বলিনি। কারণ আগেরবারে না বাবা বলব না। দরকার বাবা আমার বলার কোনো লাভ আছে? আমি আর কিছু বলিনি। কাউকে বলিইনি। মানুষের মৃত্যু হলে মানে একটা উপলব্ধি আমার মধ্যে হতো। সে আমি সামনেই থাকি, দূরেই থাকি। বেশিটাই দূরের থেকেই বলে দিই। অ্যা একবার আমার মালদায় থাকতেন আমার আ দিদি, জ্যাঠতুতো দিদি। এসেছিল, খুব আনন্দ করে এসেছে, করছে মানে ওর ছেলেটাও এসেছিল।
কিরকম কিরকম করে যেন প্রচার হয়ে গিয়েছিল। বলছে যে তুই একটু একটু দেখে দে, আমার নাম কিছু জানি না, দেখ না দেখ না দেখ না তুই। মানে কি দেখার কথা বলছে? হাত? আচ্ছা। তো তখন আমি বললাম যে অনেক পীড়াপিড়িতে আমি বললাম যে দেখো দিদি একটা, ওকে দেখলাম আমার এই বেশি আড্ডা দিবি না তো কোথাও, আর ইয়ে কর কি বলে বেশি বাড়ি থেকেও এখন বেরোবি না। তারপরে দিদি কি বললাম, আমার দিদি ওকে না একটু সাবধানে রেখো, মানে যেন কোনো মানে অ্যাক্সিডেন্টের একটা ভয় আছে, মানে হুম। ওই জায়গাটায় কিরকম বলতো, একটু জীবন মৃত্যুর মাঝখানে দাঁড়িয়ে থাকবো, প্রাণ সংশয়ের সম্ভাবনা। প্রাণ সংশয়ের সম্ভাবনা আছে, একটু সাবধানে রেখো। বলে কি, শুনলি তো কি বললো মাছি, কি বললো এরকম বললো। আরে দূর, শোনার জন্য লোকে শোনে, তাও কেউ কি মনে রাখে? সতর্কবাণী কেউ মনে রাখে না, আমি দেখলাম যার যেটা করার সে করেই যায়, সতর্কবাণী বৃথা। তো তারপরে ও চলে গেল, দিদি মালদা চলে গেল। তার ওমা, তারপরে তার কিছু এই সরস্বতী পুজো, মানে সরস্বতী পুজোর আগ দিয়ে এসেছিল আর কি, ডিসেম্বর আস্তে আস্তে সেই সময়ে সরস্বতী পুজো সেদিনকে ওই বিশাল বিচ্ছিরি ঘটনাটা ঘটে গেল যে ওদের বাড়ির ওদের বাড়ির না পাড়ার সামনে সরস্বতী পুজো হচ্ছিল, আর ছেলে যা হয় বেশ উৎসবে মেতে উঠেছিল। তারপরে কিছুই না, কিন্তু আহ, রাস্তার ধারেই মানে বাইকটা নিয়ে দাঁড়িয়েছিল, এমন সময় একটা ট্রাক এসে ওকে দিয়ে চলে গেল। আর ওর তো কোনো দোষ দোষ সত্যিই ছিল না। তা হুম। এইটা একটা বললাম। হুম। খুব মাসখানেকের মর্মান্তিক মধ্যে, ঘটনা। মাস না বলে এরকম পরপর কয়েকটা হতো না, আমি তখন থেকে স্টপ করে দিয়েছি, না আমি এই কথা বলবো না, হুম, হুম, আমি কথা বলবোই না, কারণ কথা বলেই দেখছি লেগে যাচ্ছে, না হুম, আমি বলবো হুম, না, এরকম একটা ব্যাপার হয়ে গেল। দাদু আর দিদিমা, মানে আমাদের মামা ছিলেন না, মানে নিজের মামা আর কি। হুম, তা দিদিমার কথাই ছিল দাদু বা দিদিমা যেই হোক মারা যাক না কেন, মানে একজন মারা গেলে আর একজন এসে আমাদের বাড়িতেই থাকবেন। আমাদের বাড়িটা খুব পছন্দ ছিল তার। আচ্ছা, আচ্ছা। তারপরে তো দিদিমা মারা গেলেন, দিদিমার মৃত্যুর সময় যে বললাম অলৌকিক ঘটনাটা হুম, ঘটেছিল, মা হুম, কাল সে হুম, হুম, দয়াময় হুম, বিশিষ্ট। দাদু এলেন আমাদের বাড়িতে, ওই সময়টায় পরীক্ষা ছিল, পরীক্ষার হলে বসে আছি, আর আমি হিস্ট্রিতে ভীষণ ভালো ছিলাম, মানে আচ্ছা। সবচেয়ে বেশি নম্বর তুলতাম আমি হিস্ট্রিতে। তা ১০০-তে ধরুন গ্রাজুয়েশন লেভেলেও ১০০-তে ৭৫-৭৬ করাটা কোনো ব্যাপারই না। এমনকি আমাদের হেড অফ দি ডিপার্টমেন্ট আমাকে বলেছিলেন, উনি মানে অত ছেলে মেয়ে তো মানে অত কে পেলো, এই চন্দনা চক্রবর্তীকে, তখন আমি চক্রবর্তী ছিলাম, চন্দনা চক্রবর্তীকে দাঁড়াও দাঁড়াও, আমি আবার দেখতে চাই যে 175 আমার হাত থেকে নিয়ে গেল কি এসে। আচ্ছা। হুম, তা এরকম আর কি, তো আমি এতটাই মানে পছন্দ করতাম, এরকম নাম্বারও তুলতাম সেরকম। তারপরে পরীক্ষা দিতে বসেছি, বিশ্বাস করবেন না, মানে এরকমই মানে এত ছোট মানে আরেকটা ঘটনা ঘটতো কি, আমি চোখের সামনে দেখতে পেতাম কি পরীক্ষায় আসবে। এই না অদ্ভুত, আমি যে পড়াতাম ওদের বলতাম তখন আমার ছাত্রীরা বলতে কি, ম্যাডাম আপনার কি কোনো পরীক্ষকের সঙ্গে যোগাযোগ আছে, এরকম বলতো। শেষ পর্যন্ত শব্দটা সেখানেই তো যায়। যে কি করে একদম ধরে ১ থেকে ৫ আপনি কি করে বলেন, ১ থেকে ৫ একটা কোশ্চেন কমন পেয়ে গেছে, আচ্ছা। এরকম এটা আপনার কি করে মনে হতো আপনার? বলতাম যে, এরকম করে চোখের জানেন এরকম করে বসে না আমি বুঝতে পারতাম যে এটা এসে গেছে, এটা এসে গেছে। এরকম করে আচ্ছা, করে আচ্ছা, বলতাম, আচ্ছা। এই দেখ এইটা এগুলো পড় এগুলো হুম। পড়। যার জন্য না মানে ওরা একটু পছন্দ তুলছে যে না আপনার নিশ্চয়ই কোনো উপর মহলে জানাশোনা আছে, আমি এই মেরেছে আমার, না রে ভাই। হ্যাঁ, যাই হোক যারা সেই জগতের খবর রাখি না, হ্যাঁ, তাদের পক্ষে এই ভাবাটাই খুব স্বাভাবিক। আমি দোষ দিচ্ছি না তাদের। হ্যাঁ, তা যাই হোক, তা আমি এহেন লোক, আমি কি করলাম মানে একটা লাইন মানে ওরকম অতখানি কোশ্চেন এসছে লিখে ফেলতে হবে এটা, মানে আমি একটা হঠাৎ আমার কি হলো, মানে আমাদের সেকেন্ড ইয়ারের পরীক্ষা ছিল একটার সময় বোধহয়, আমি না মানে বসে গেছি আর দেখছি কি সব কমন সব কমন, যেটাই লিখতে শুরু করছি আমার দেখি প্রথমটাই আরম্ভ করতে পারছি না, থাক সময় চলে যাচ্ছে, পরেরটা পাচ্ছি না, তারপরেরটা, মানে এরকম করে না প্রত্যেকটা মানে মানে একটা ওয়ার্ড যদি আমি দেখতে পাই তাহলে কিন্তু গড়বড় করে আমার পেন চলে, হুম, কিন্তু আমি প্রথমটাই শুরু করতে পারছি না, মানে শরীর কথা বিশ্বাস করো না, মানে আমি অসহায় মতো চুপ করে বসে রইলাম, চুপ করে বসে রইলাম। আর এক জিনিস বলছি, কি করছো তুমি, টাইম চলে যাচ্ছে, আমি চুপ করে বসে আছি। এটা কিন্তু ইয়ের পরীক্ষা, মানে ইউনিভার্সিটির পরীক্ষা। আচ্ছা। আমি বললাম, কি হলো আমার, মানে আমি ভাবছি কি হলো আমার, এরকম কেন হচ্ছে, আটকে যাচ্ছে খালি। আর মানে মনে স্মরণই করতে পারছি না, মানে পোল্যান্ডের যুদ্ধ কি অমুকের যুদ্ধ, সব ভুলে গেছি, সব 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 হুম, একটা লাইনও মনে করতে পারছি না। গুপ্ত সাম্রাজ্য, মানব করতে, ও আমার মনে নেই, হুম, নেই
তারপরে যাই হোক কোনো মতে মানে ৩ নম্বর ২টো কোয়েশ্চেন বাদ দিয়ে ৩ নম্বর কোয়েশ্চেন লিখছি। কোনো মতে করে এলাম। বিশ্বাস করুন আমি যে হিস্ট্রিতে এত ভালো আমার চোখ দিয়ে জল পড়ছে টপ, টপ করে যে আমি হয়ে গেল আমার আর হলো না। হুম। তারপরে বাড়িতে এসে দেখি যে আমার দাদু মারা গেছে। ও। বুঝেছেন? হুম। অদ্ভুত। পারলাম না মানে পারলাম না, পারলাম না। তারপর দেখুন আমার এই যে আমার যে জ্যাঠাতো দিদির কথা তো বললাম যে দিদির ছেলেটা এরকম হলো। তা ছোট বোন এই কিছুদিন আগে মারা গেল। তা আমি না এরকম আমি তো রোজই সন্ধ্যাবেলা হাঁটতে, হাঁটতে আসি এই বাড়িতে আমার মানে হাঁটবো মানে করবো না। হেঁটে, হেঁটে আসি। আবার হেঁটে, হেঁটে রাত্রিবেলা আমি যাই। তারপরে বলছি কি জানিস দিদি আমার না খুব কান্না পাচ্ছে। কেন রে? আমি জানি না বলতে পারবো না। আমার ভেতরে না মনে হচ্ছে বুকে কান্নার দলা, দলা পাকিয়ে জমে দিচ্ছে। আছে। আমি পারছি না। কিন্তু কিছুই হয়নি। আমরা খুব ভালো মানে হুম। এ ভালো কেন মানে কি কারণে মনটা খারাপ কি নিজের কারণে কাছেও বুঝতে পরিষ্কার নয়। পারছি না। আমি বললাম, "দিদি আমার না খুব খারাপ লাগছে। আমার খুব দলা, দলা মানে মনে হচ্ছে কি এখানে গলা ছেড়ে কাঁদি।" হুম। দিদি বলছে, "কেন রে কি?" বেশ কিছু অবস্থা দেখার পর দিদি হুম। বিশ্বাস করছে যে মানে ওর নিশ্চয়ই যখন বলছে একটা কিছু কারণ আছে। বলছি, "কেন? কি হলো তোর?" আমি বলছি, "না আমার ভালো লাগছে না। কোথাও কিছু একটা ঘটে গেছে। কোথাও কিছু একটা ঘটে গেছে।" বিশ্বাস করবেন না পরের দিনকে বলল মানে ভোরবেলা বলল যে, "মা অমুকটার সময় মারা গেছে।" হুম। আমি দেখলি দিদি আমি কেন কাঁদতে বসেছিলাম? এইটাই হচ্ছে তার কারণ। ভেতর থেকে জানতে পারছি কেউ থাকছে। আপনার খারাপ যে পরিস্থিতি সেটা খুব সহজে আপনার সঙ্গে মানে যোগসূত্র গাঁথা হয়ে যায়। হয়ে যায়। কেমন করে বিশেষ বলুন? করে মৃত্যুজনিত ব্যাপার। হ্যাঁ, মৃত্যুজনিত ব্যাপারটা হুম। এরকমই হয়ে যায়। এইগুলি না কাউকে বলার নয়। এই যে বললাম অলৌকিক লৌকিক মিলেমিশে একাকার হয়ে ঠিক, গেছে। লৌকিক অলৌকিক মিলেমিশে একাকার হয়ে গেছে। আজকে চন্দনাদির বাড়িতে আমি এসেছি। আপনারা দেখে বুঝতে পারছেন এটা আমার স্টুডিও নয়। আসলে এসছিলাম উনার বাড়ি কৃষ্ণকালী মাকে দর্শন করতে এবং উনার কিছু আ ক্ষমতা যেটাকে উনার মধ্যে উনি বহন করে নিয়ে চলেছেন বছরের পর বছর ধরে সেটাকে আমি ক্যামেরাবন্দী করেছি। সেই প্রসঙ্গে আমি দিদির বাড়িতে আজকে এসেছি। নাহলে আমি স্টুডিওর বাড়িতে সাধারণত কাজ করি না। কারণ নিজের যেহেতু একটা স্টুডিও রয়েছে, মানুষের বাড়িতে গিয়ে বা সেইখানে গিয়ে কাজ করার সুযোগ এখন আর হয় না। এটা দিদির সৌভাগ্য না, এটা আমার সৌভাগ্য যে দিদির কাছে বসে কৃষ্ণকলী মায়ের কাছে বসে আমি কাজ করতে পারছি। আজকে সাধক অলৌকিক রহস্য ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রচুর ঘটনা, প্রচুর ঘটনা চন্দ্রনদীর কাছ থেকে আপনাদের কাছে আমি তুলে ধরলাম। আশা করি পরবর্তী জীবনেও চন্দ্রনাদি এবং তার পরিবার যারা রয়েছেন খুব সুখে শান্তিতে থাকবেন কৃষ্ণকলী মায়ের আঁচলে তার ছত্রছায়ায়। কি হয়েছে আমার ছেলে তখন ভুবনেশ্বরে ও ইঞ্জিনিয়ারিং করতে গিয়েছিল, হ্যাঁ? হুম। ও ভুবনেশ্বরে থাকে। আ তো তখন আমি উম বাড়িতে যেরকম তো তখন কেউ নেই। আ আমার হাসব্যান্ড অফিসে চলে যায় আর আমি থাকি। আমি যেরকম হাঁটতে, হাঁটতে আসি এরকম দিদিকে বলছি কি, "দিদি জানিস আমার না চন্দ্রের খবর" প্রত্যেকদিন চন্দ্রকে ফোন করতাম। চন্দ্রের আওয়াজটা পেলে আমার আর কিছু চিন্তা নেই। কিন্তু ২ দিন ধরে ওর খবর পাচ্ছি না। আমি বলছি যে, "জানিস যে আর দিদি বলে কি তুই চন্দ্র যাবি। তোর চন্দ্র তোর জপের মন্ত্র। এর বদলে যদি তুই কৃষ্ণকালীর নাম করতিস তাহলে দেখিস তুই এতদিনে কত উঁচুতে উঠতিস।" তা যাই হোক একদিনকে পুজো করছি বসে, তখন দেখছি কি যে গভীরভাবে পুজোয় রত আমি আমার বাড়িতেই। আর ২ দিন ধরে ওরকম পাচ্ছি না। হঠাৎ যেন শুনলাম ২ দিন ধরে পাইনি না। সেই দিনকে শুনলাম যে হঠাৎ করে না ওই সময় কেউ ডাকলো, "মা" বলে এরকম ডেকে উঠল। আমি ভাবছি কি চন্দ্র এই সময় এলো, এরকম অসময়ে তো আসবে না। মানে বলল না, কিছু করল না, অত দূর থেকে চলে এলো। আমি আর বিশ্বাস করুন এতটাই মানে আ জলজান্তভাবে মানে মা ডাকটা শুনলাম, আমি না উঠে বাইরে চলে গেছিলাম। যে কে ডাকলো? হুম। হুম। আমি তারপর গিয়ে দেখি কেউ নেই। এ বাবা! কেউ তো আসেনি। এইটাই ভাবছি। এই ঘটনাটা শুনলাম হুম। আ যে মা বলে ডাকটা তার ১ দিন পরে, ২ দিন পরে। জানেন দিদি আমার মনটা খুব খারাপ। মা বলছে, "কেন?" যে মা চন্দ্রের খবর পাচ্ছি না। আমি তো জানি এক্ষুনি ক্যাক করে ধরবে যে এই চন্দ্র ছাড়া তোর মূল মন্ত্র আর কিছু নেই। আমি অনেক সংকোচের সঙ্গে বললাম, "চন্দ্রটা না কি করে একটুও খবর পাচ্ছি না।" মা দিদির মুখের দিকে তাকায়, দিদি মায়ের মুখের দিকে তাকায়। কেউ কিছু বলে না। তখন আমার ভাই বেঁচে ছিল। ভাইও ছিল বোধহয়। মনে নেই। তাকায়। চন্দ্র করছিস কেন?" আমি বললাম, "না খবর পাচ্ছি না তো।" "খবর পাচ্ছিস না তো কি হয়েছে? তোর ছেলেকে একটু ছাড় এবার।" আমাকে সাহস দিচ্ছে। কিন্তু তার ঠিক ২ দিন পরে আমি চন্দ্রকে ফোন করলাম আবার।
আমার চন্দ্র, তুই কোথায় রে? বলে, মা আমি এখনো বাড়ি আসিনি। কি, বাড়ি আসিস মানে তুই কোথায়? বলছে যে, তুমি কোথায় না বললাম না, আমার চট করে মাথায় এলো যে নিশ্চয়ই কোনো ব্যাপার আছে আমাকে যেটা গোপন করা হয়েছে। তা তখন আমি বললাম যে, বাড়ি আসিসনি? তা তুই কেমন আছিস? ও বলছে কি যে, না এখন একটু ভালো আছি। দেখুন, কেউ কিন্তু জানছে না ঘটনাটা। ও বলছে এখন একটু ভালো আছি, তবে বাড়িতে এখনো নেই, এখন আমি হসপিটালেই আছি। কি বলি? আমি ওকে জানতে দিলাম না যে কি বললি। আমি বললাম, মা আমার মনে হয় চন্দ্রের কিছু হয়েছে। আবার যখন এই বাড়িতে এলাম, চন্দ্রের কিছু হয়েছে। চন্দ্র আমাকে বললো কি যে, আমি এখনো হসপিটালে আছি। আমি কোনো খবর পাচ্ছি না, জানো তো? ওই জন্য কোনো খবর পাচ্ছি না। ওদের কাছে তো এই ঘটনাটা জানাই, ওরা জানে আমার আপনাকে জানান, জানে আমি কিন্তু সেই যে মা বলে শব্দটা, একদম একদম কানেকশন না। তার কোনো ব্যথা যন্ত্রণা, সেই শব্দটা আপনার কানে এসছে। ওই সময়টায় ওর একটা সিভিয়ার অ্যাক্সিডেন্ট হয়েছে। অ্যাক্সিডেন্ট? কিসে অ্যাক্সিডেন্ট হয়েছে? বাইকে পরীক্ষা দিতে আচ্ছা, যাচ্ছে। সেটা কোথায়? সেটা উড়িষ্যায়, মানে কটকে। আচ্ছা। বুঝতে পারছেন কতটা দূরে? আমি পরিষ্কার শুনলাম, মা এরকম করে ডাকলো। তারপরে ও বলছে যে, জানো ও পরীক্ষা দিতে যখন যাচ্ছে, তখন পরীক্ষা দিতে যাচ্ছে, দুজনে ছিল। এবার আমার ছেলেটা না একটু হাড়মাত প্রকৃতির, মানে সহজে ভাঙে না। আর ভাঙবে তো মচকাবে না, মচকায় তো ভাঙে না, এর একটা কথা আছে, সেটাই, ভাঙবে তবু মচকাবে না। ও কি করেছে, বাইক চালিয়ে পরীক্ষা দিতে যাচ্ছে, সামনে ছিল সাদা বালি, একটা স্কিড করে গেছে। স্কিড করে গিয়ে ওটা ভল্ট খেতে খেতে গিয়ে ও এরকম করে পড়েছে না, এখনো জানা গেছে। এখান থেকে এতখানি পুরো পর্যন্ত একদম ছেঁচড়ে গেছিল। হ্যাঁ, দেখুন বলেনি, কিচ্ছু বলেনি আমাকে, কেউ কিচ্ছু বলেনি। এখান থেকে বুক, পেট, আর ওর পেছনে বসেছিল, ওর সামনে বসেছিল, আর ওর পেছনে বসেছিল, ওর সামান্য একটু কেটেছে, তাই ও হাউ করেছে। ওরা দুজনেই হসপিটালে গেছে। ওই অবস্থায় ও বাইক নিয়ে গেছে। বুঝুন কি হারমাত ছেলে। অবশ্যই। হারমাত মানে ওই অবস্থায় বাইক চালিয়ে সে চলে গেল হসপিটালে। ওখানে দেখে সঙ্গে সঙ্গে করে ইয়েতে জানিয়ে দেওয়া হলো, কলেজে জানিয়ে দেওয়া হলো। কলেজ থেকে ওকে দেওয়া হয়েছিল পরে বাড়ি। আর এই ঘটনাটা বলুন যে কি আশ্চর্যের। অবশ্যই। আমি যখন আসলাম বাড়িতে বললাম, ওরা বলছে এটা তো আমরা জানি। আমি জানিস বলে বলিস কেন? এই ঠিক এই কারণে বলিনি তোকে, তুই হাইপার হয়ে যাবি। আপনার ভালোর জন্যই হয়তো তারা চেপে গেছেন, হ্যাঁ। কিন্তু আপনি এক অদ্ভুত তরঙ্গ আপনার কাছে এসে কিন্তু খবরটা জানিয়ে এই দিয়েছেন। তরঙ্গের ব্যাপারটার কথাটাই বললাম, যে হ্যাঁ। তরঙ্গ কি জিনিস। হ্যাঁ। যখন আমরা মানে প্রেতত্ত্বে বসি, তখন একদিনকে কথায় কথায় আমার মাস্টারের দাদা মারা গেছিল কিছুদিন আগে, তাকে আমরা ধরেছিলাম। আচ্ছা। তখন বললো যে অনেক কিছু জ্ঞান দিয়ে গেল, অনেক কিছু, সেই জন্য লেখাটা খুঁজে পাচ্ছিলাম না আর কি। কিন্তু মানে তরঙ্গগুলো না ঠিক এঁকে এঁকে দিচ্ছিল, আমার খুব দেখাবার ইচ্ছে ছিল ওইটা। আচ্ছা, আচ্ছা। একদম মানে জালিকার মতন, এরকম জালিকা, এরকম আমরা কি করছো এটা, দেখি থামছেই না লেখা, মানে কলম আর সরছে না, লিখেই গেছে না। আর ও খুব জ্ঞানী ছিল। এটা ওরা যে কি করছে, এগুলো হচ্ছে শোন, এগুলো হচ্ছে শব্দ তরঙ্গ, এগুলোর মধ্যে দিয়েই আমরা যে কোনো কথা শুনতে পাই। তুই যেখান থেকে ডাকবি আমরা সেই প্রান্তে চলে যাব, সে যেই ভাষায় কথা বলবে সেই কথা আমরা বুঝে যাব। আমার ভাষায় আমি হয়তো বলবো, তোর ভাষায় বলে দেবো, কিন্তু আমরা সেই ভাষাটা বুঝে যাই, এটা আমাদের মননে চলে। আচ্ছা। তো এই শিক্ষাগুলো কিন্তু আমাদের ছিল না, কি করে জানবো প্রেতত্ত্বের ভাষা? আমরা আপনারা বইও পড়েননি, আপনারা না। তেমন কোনো। বিজ্ঞানে ইন্টারেস্টেড নই। আচ্ছা, আচ্ছা। দেখতে ভালো লাগে, যেমন ফিজিক্সটা খুব ভালো লাগে, আমার ছেলেও ভালোবাসতো, আমি ভালোবাসি। কিন্তু মানে কি করে কি হয় ভালো লাগে, কিন্তু ওই যে অঙ্ক ফঙ্কর ব্যাপারে আমি নেই আর কি, সেই জন্য আর কি বিজ্ঞান পড়া হয়নি। ভালো লাগে। যাই হোক, আজকে অনেক কথা দিদির কাছ থেকে শুনলাম, জানলাম। আমরা অনেক কিছু জ্ঞান আহরণ করলাম, যার যতটা নেওয়ার তিনি নিলেন। এই চ্যানেলের পক্ষ থেকে চন্দ্রদিকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং আজকের মতো বিদায় নিচ্ছি। আবার দেখা হবে সামনে কোনো অনুষ্ঠানে। নমস্কার দিদি।